সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ এবং সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। আপনাকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেই সব সংবাদকেই বিশ্লেষণ করে থাকি। তবে আপনারা জানেন যে এই নববর্ষ উপলক্ষে গতকাল যে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে সেই কারণে কোনো পত্রিকায় আসলে হার্ড কপি অর্থাৎ ছাপা কপি প্রকাশিত হয়নি। আমরা অনলাইনে কিছু সংবাদ রয়েছে সেগুলো দেখেই বিশ্লেষণ করতে চাই। শুরুতে আমরা প্রথম আলোর অনলাইন ভার্সনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের একটি শিরোনাম করেছে, জরুরিভাবে $300 কোটি ঋণ চাই সরকার। আরেকটি শিরোনাম, 5 বছর পথে থাকার পর শিশুটি খুঁজে পেল মাকে। আরেকটি শিরোনাম যেটি গতকালের নববর্ষকে কেন্দ্র করে, বৈশাখী উৎসবে মুখর জনজীবন। আমরা দৈনিক আমার দেশের শিরোনাম দেখতে পাচ্ছি একটি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেওয়ার আহ্বান, এরকম শিরোনাম তারা একটি করেছে। আর আমরা আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে তারা করেছে, আবারও নাবিল গ্রুপের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব। আমরা আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি দৈনিক সমকালের, তারা একটি শিরোনাম করেছে, ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি, IMF সংস্থাটির বরাত দিয়ে তারা বলছে যে তাদের যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে সেখান থেকে তারা বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে এই তেলের উচ্চমূল্য যদি অব্যাহত থাকে, তবে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার ঝুঁকিতে পড়বে, এমন সতর্ক বার্তা দিয়েছে এই প্রতিষ্ঠানটি। আমরা ইত্তেফাকের একটা শিরোনাম দেখছিলাম কিছুক্ষণ আগে, সেখানে তারা বলেছে যে চট্টগ্রামের সাবেক মেয়রের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ। আরেকটি শিরোনাম, সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে, জানিয়েছে নুরুল ইসলাম বুলবুল। আর নাহিদ ইসলাম বলেছে, সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার। আর আরেকটি ইংলিশ দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, এ ডেঞ্জারাস টার্ন ইন ব্যাংকিং রিফর্মস, তারা ব্যাংকিং খাতের সংস্কার নিয়েই মূলত এই স্টোরি করেছে। আরেকটি স্টোরি দেখতে পাচ্ছি আমরা, PM অ্যাফার্মস প্লেস টু ইমপ্লিমেন্ট জুলাই চার্টার, জুলাই সনদ নিয়ে যে আলোচনা চলছে সংসদ এবং সংসদের বাইরে, সেই জুলাই সনদের আলোকে যেই সংস্কারগুলোর প্রস্তাব বা সংসদে আলোচনা হচ্ছিল, কিছু অধ্যাদেশ বাতিলও হয়ে গেছে, সেই বিষয়টি নিয়ে তারা একটি স্টোরি করেছে। আর আরেকটি আলোচনার আমরা নিউজ দেখতে পাচ্ছি, US ইরান টকস মে রিজিউম ইন 2 days, 2 দিনের মধ্যে US এবং ইরানের মধ্যে যে এই মাঝখানে শান্তি আলোচনা চলছিল, সেই আলোচনাটা মাঝখানে অনেকে অনিশ্চয়তার কথা বলছিলেন, তবে আবার নতুন করে সম্ভাবনা জাগাচ্ছে, নতুন করে আবার আলোচনা হতে পারে 2-1 দিনের মধ্যে। তো এই ছিল ইলিয়াস ভাই আমাদের বিভিন্ন সংবাদ শিরোনামগুলো। যেখানে দেখছিলাম আরেকটি শিরোনাম, যে কৃষক কার্ড, গতকাল প্রধানমন্ত্রী কৃষক কার্ড দিয়েছেন প্রায় 21,000 চাষিকে। সেখানে তিনি এই যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলছিলেন, এসব বিভিন্ন বিষয় আসছে। আপনার কাছে শুরুতে এই কৃষক কার্ড নিয়ে জানতে চাই যে প্রধানমন্ত্রী যে প্রায় 22,000 চাষিকে কৃষক কার্ড দিলেন, এই যে আমরা এর আগে দেখেছি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, তারপরে কৃষক কার্ড, একটা নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, এগুলো আসলে জাতীয় অর্থনীতিতে কী ধরনের ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? না, নিশ্চয়ই পালন করবে, এবং এটি তো বাংলাদেশের ইতিহাসের প্রথম। কারণ আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে নির্বাচনের আগে আপনি নানা প্রতিশ্রুতি দেবেন, তো নির্বাচনটি চলে গেলে প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করবেন। কিন্তু এবারই ব্যতিক্রম হচ্ছে, যেমন ধরুন ফ্যামিলি কার্ড যেটি, সেটি কিন্তু সরকার গঠনের 17 দিনের মধ্যে করা হয়েছে, এটা বাংলাদেশের রেকর্ড। তারপরে যে কৃষি ঋণ 10,000 টাকা করে কৃষক ঋণ মৌকুব করে দেওয়া হয়েছে, এবং সর্বশেষ এটি হলো খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এটি অত্যন্ত ভালো দিক। আমি মোটা দাগে যদি বলি, আপনি নিশ্চয়ই পড়েছেন এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, যে কৃষকরা কিন্তু 10টি সুবিধা পাবে, ন্যায্য মূল্যের সার, আরও অনেকগুলো সুবিধা। সেটি তো অত্যন্ত ভালো দিক, কারণ আমাদের এই সোসাইটিতে কৃষকরা সবচেয়ে নিগৃহীত, তাদের এই সোসাইটিতে সম্মানের চোখেও দেখে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনার কাছে কারিগরি ডলার আছে, কারিগরি টাকা আছে, কিন্তু কৃষক যদি শস্য উৎপাদন না করে, আপনি কিন্তু খেতে পারবেন না।
আপনার যত বাইং ক্যাপাসিটি থাকে আপনি কিন্তু পাবেন না। সুতরাং সেই কৃষককে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে। আপনি প্রায় আমরা খবরে দেখি যে কোমরে দড়ি বেঁধে সামান্য ঋণের জন্য তাদেরকে ব্যাংক ধরে নিয়ে যায়, পুলিশ ধরে নিয়ে যায়। আর এই দেশে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, তারা একবার যায় আবার ফিরে আসে। ওই যে ব্যাংকিং সেক্টর নিয়ে কোন একটি পত্রিকার কথা বললেন, এই বাস্তবতা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারকে এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই। এটি একটি গুড উদ্যোগ যে প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করতে শুরু করেছে। কিন্তু আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ধরনের কার্ড বিতরণের মধ্য দিয়ে অনেক ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা দলীয়করণে এক ধরনের অভিযোগ থাকে। এই কার্ড বিতরণগুলোর ক্ষেত্রে কি সেই সব আসলে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব কিনা বা করছে কিনা সরকার? আসলে আপনাকে চেষ্টাটা দেখতে হবে, কারণ কার্ড আগে যারা দিয়েছে তারাও এই সোসাইটির মানুষ, এখন যারা দিবে তারাও কিন্তু এই সমাজেরই মানুষ। হয়তো দল পরিবর্তন হয়েছে, তো আপনি একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন, এগুলো আসলে নিয়ন্ত্রণ করা দরকার দলীয় বিবেচনায় বা ব্যক্তিগত লাইকিংসে যাতে না পায়। আপনি ধরুন, আমি দেখলাম কোথায় একটা রিপোর্ট হচ্ছে যে 80% যদি এটি সফল হয়, প্রকৃত চাষিরা যদি পায়, তাহলে এটি একটি বিরাট অর্জন। আগে আমরা দেখেছি বিভিন্ন ভাতা পাচ্ছে যাদের 3তলা 4তলা বিল্ডিং আছে, এরকম লোক দেখেছি, এবং খুব সম্পন্ন পরিবারের বাবা মা ভাই বোন মামা মামি সবাই ভাতা পাচ্ছে। আশা করতে এবার একটু দৃশ্যটা চেঞ্জ। আসলে আমি যা ইচ্ছে তাই করে ফেলবো এরকম অবস্থা কিন্তু আসলে নাই, কারণ খুব দ্রুত কিন্তু এটি ছড়িয়ে পড়ে। এবং আপনি তো নিশ্চয়ই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট বিষয় যেখান থেকে অন্যায় অবিচার হচ্ছে, তা বিশেষ করে তার দলীয় কর্মীরা যদি কেউ করেন তাই কিন্তু সঙ্গে সঙ্গে বহিষ্কার করেন। এবং এবার সুযোগ হচ্ছে, আগে ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের আমরা শুধু বহিষ্কার করার ক্ষমতা ছিল, এখন কিন্তু আইনের আওতায় দেওয়ার ক্ষমতা আছে। সুতরাং এইসব আমি জানি না এগুলো হয়তো জনপ্রতিনিধিরা করবেন, জনপ্রতিনিধিদের সচেতন থাকা উচিত, তারা যাতে এ ধরনের অন্যায় অবিচারের সঙ্গে যুক্ত না হয়। কালকে প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে এই যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বা বিভিন্ন ধরনের কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে, এইসব কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি বাধা দেয় তাদেরকে প্রতিহত করা হবে জনগণকে সাথে নিয়ে। আসলে প্রধানমন্ত্রীর এই শঙ্কার কারণ কি? কারা এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতে এটি তো আমারও প্রশ্ন যে বাধা কারা দেবে? এটি তো ভালো কাজ, এটি বাধা কেন আসবে আমি জানি না। তিনি হয়তো কোনো রাজনৈতিক বিক্ষোভ বা রাজনৈতিক ধরুন, ইতিমধ্যে তো আমরা অনেকে দেখি যে সরকারের কিন্তু 2 মাসও বয়স হয়নি, কিন্তু ইতিমধ্যে কিন্তু সংসদ এবং সংসদের বাইরে আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা তো প্রত্যাশা করেছিলাম যে সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক সংসদ, সেখানে কিন্তু আমরা দেখেছি খুব ভালো লেগেছে। উত্তপ্ত হচ্ছে আমাদের তরুণ যারা সাংসদ হয়েছেন তারা কথা বলছেন, প্রবীণ এবং একটা মিশেল, কিন্তু প্রবীণ এবং তরুণদের একটা মিশেল, দিস দ্য ফার্স্ট টাইম। আগেও ছিল বাট এত ছিল না, কিন্তু তারা দেখলাম হঠাৎ করে পার্লামেন্টের বাইরে চলে গেল। দেশে এত সংকট, এই ধরুন তেলের কারণে বিরাট সংকট হচ্ছে, এবং তেলের কারণে কিন্তু এটি কিন্তু সব সংকটের মূল কিন্তু তেল। আসলে পণ্য মূল্য বাড়বে, আপনি কোথাও যেতে চান সেখানে ভাড়া বাড়বে, জনজীবনে নানা অস্বস্তি, নানা কি বলে যে মূল্যস্ফীতিও কিন্তু হচ্ছে। কিন্তু এর বাইরে গিয়ে হঠাৎ, আমি ছোট করছি না, গণভোট নিয়ে নানা কিছু নিয়ে, যেখানে জনজীবনে, আমি ওগুলো জনজীবনের প্রয়োজন নয় তা বলছি না, তার আগে কিন্তু এগুলো বেশি প্রয়োজন। এই যে খাদ্য সংকট যদি থাকে, মূল্যস্ফীতি যদি, এগুলোর বাইরে গিয়ে তারা জুলাই সনদ, বিএনপি কিন্তু বলেছে দাড়ি কমা ফুল স্টপ সহ জুলাই সনদ বাস্তবায়ন করব। তারপরে দেখেছি কিছু অধ্যাদেশ সংসদে যেহেতু উত্থাপন হয়নি, সে কারণে প্রায় 16টি সেটি কিন্তু বলা হচ্ছে, 4টি বাতিল হয়ে গেছে। এখন এই সব বিষয়গুলো কি আসলে বিরোধী দলকে রাজপথে যেতে বাধ্য করলো? না, বাধ্য করে না, তারা ইচ্ছে করে গিয়েছে। পার্লামেন্টে আলাপ করা যায়, হচ্ছে তো পার্লামেন্টে আলাপ। এবং পৃথিবীর অনেক দেশ যে পার্লামেন্ট কিন্তু মারামারি পর্যন্ত হয়, যদি তাদের আপত্তি থাকে, আপত্তি তো আছেই, সেটি পার্লামেন্টে আলোচনা করতে পারে, একদম রাস্তায় নেমে এর মধ্যে। এবং রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক না, বহুদিনের প্রবণতা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেই জায়গাটা আগে বন্ধ করতে হবে। মানুষ যাতে চলাচল না করতে পারে, মানুষ যাতে হাসপাতালে না যেতে পারে, অ্যাম্বুলেন্স যাতে হাসপাতালে না যায়। আপনি দেখুন, এই প্রসঙ্গে আমি একটু বলি, হয়তো অনুষ্ঠান যদি কোনো স্থাপত্যবিদ বা সংশ্লিষ্টকে শোনেন, ঢাকা শহরে, এটি আধুনিক শহরে 25% রাস্তা থাকে। ঢাকা শহরে আরও 5 বছর আগের হিসাব বা 7-8 বছর আগের হিসাব 5% রাস্তা আছে, এবং 7% রাস্তা, 7%-এরও কম।
আপনি দেখবেন যে সেখানে এই রাস্তারও কিন্তু অধিকাংশ দখল করে রেখেছে, এই দোকান সেই দোকান নানা কিছু। আবার অনেক যে ফুটপাত ভাঙা। এই নগরীতে আমি যে শাহবাগ বন্ধ করে দেই, আমি যদি বাইতুল মোকাররম উত্তর গেট বন্ধ করে দেই, আমি যদি নয়া পল্টন বন্ধ করে দিই, তো এই নগরীটির কী অবস্থা হয় চিন্তা করেন। এইগুলো কেউ চিন্তা করে? রাজনীতি কেন? রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য নিজের খেয়ে পরে তারা কিন্তু রাজনীতি করছেন, চান যে মানুষ ভালো থাকুক। তো রাজনীতি মানুষের যদি ভোগান্তি হয়, আমি সেই রাজনীতি কেন করব? আমি একটি কথাই বলতে চাই, আমাদের বিরোধী দলগুলো এবং সরকারি দলও যদি প্রয়োজনে কিছু ছাড় দিয়ে জাতীয় প্রশাসন ঐক্যবদ্ধ হওয়া উচিত। কারণ আমরা অনেক কিন্তু পেছনে পড়ে গেছি। আমাদের সঙ্গে যে সবচেয়ে স্বাধীন হয়েছে, আপনি তো বিজনেস বিট করেন, ভিয়েতনামের অবস্থা জানেন। ভিয়েতনাম কিন্তু 19 বছর যুদ্ধ করেছে, 19 ইয়ার্স। উত্তর ভিয়েতনামে একটি গ্রাম নাই, একটি শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বোমা মারেনি। তারপর কিন্তু আজকে তারা কোথায় দাঁড়িয়ে গেছে। আর আমাদের দেশের অবস্থা আপনি দেখুন। ভিয়েতনামে আমি গিয়েছিলাম, সেখানে এত সুশৃঙ্খল একটি ব্যবস্থা, এত সুন্দর নিরাপত্তা ব্যবস্থা। রাত 2টা-3টা পর্যন্ত আমরা কিন্তু রাস্তায় ঘুরেছি, কেউ কিছু জিজ্ঞাসা করেনি। এবং আমাদের সাথে কিন্তু অনেক টাকা পয়সা ছিল। তো আমি যে কথা বললাম যে আমরা যদি বলি যে শিশু গণতন্ত্র, বারবার বলে আমাদের সব অন্যায়গুলো পার পেয়ে যেতে চাই, শিশু গণতন্ত্র, 54 বছর শিশু গণতন্ত্র না, এটা কি বলে যৌবনকাল পেরিয়ে আরো সামনে যাচ্ছে। কিন্তু সেই গণতান্ত্রিক চর্চাকে আমরা পার্লামেন্টে করছি। সেটাই আমি বললাম যে এখন আমাদের বোধোদয় হওয়া উচিত। আমরা অতীতে যে গেছে, এই যে ধরুন 5ই আগস্টে যে বিপ্লবটি হয়েছে বা গণবিদ্রোহ হয়েছে, এর মাধ্যমে আমরা কিন্তু একটা নতুন দেশ চাই। কারণ আমরা কিন্তু অনেক সাফার করেছি। ধরুন আমি এক এক করে বলি। 71 মুক্তিযুদ্ধের পর আমাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক সাম্যভিত্তিক একটি দেশ। কিন্তু আমরা কি দেখলাম? সেই গণতন্ত্র হত্যা করা হলো বাকশাল কায়েম করে। তো 90-এর আন্দোলনের পর আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমরা কিন্তু সেই প্রত্যাশা আমাদের কিন্তু পূরণ হয়নি। সর্বশেষ এবারে যে আমাদের যারা জীবন দিয়েছে, যারা আহত চিত্র মাঝে মাঝে আমরা দেখি, কি সাফারিং। এরপরও যদি আমাদের বোধোদয় না হয়, তাহলে সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক। আমরা খুব হতাশ হয়েছি। যেমন একটা খবর আপনি পড়েছেন, যে লোক আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, তারে আবার সন্দেহ করা হচ্ছে মেয়র বানানোর জন্য গিয়েছে। এই তরুণ বন্ধুদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না। তিনি তো একসময় বিএনপির হয়েও বললাম, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, যখন যেখানে সুবিধা। এইসব সুবিধাবাদী লোক নিয়ে রাজনীতি করলে তো হবে না। আমরা তো নতুন বন্দোবস্ত দেখতে চাই, কিন্তু এই কি নতুন বন্দোবস্তের নমুনা? এই বন্দোবস্ত প্রসঙ্গে একটু প্রশ্ন তুলতে চাই। এই যে গতকালকে প্রধানমন্ত্রী আরেকটি অভিযোগ করেছেন যে বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত আসর করেছে। এই যে তার এই কথা বলার কারণ কি? আমরা তো দেখলাম 5 আগস্টের যে জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল, সেখানে বিএনপি, জামাত, এনসিপি বিরোধীরা আন্দোলন সংগ্রাম করতে পারে, বা তাদের স্বৈরাচারের সুযোগ তো কম। আমি মনে করি বিশেষ করে ড্রাইভিং সিটে থাকে, তারা গাড়ি যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারে, পিছনে যাত্রীরা কিন্তু পারবে না। সুতরাং আমি মনে করি যে সরকারি দলকে ভালো ভূমিকা পালন করতে হবে, বেশি ভূমিকা পালন করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এবং বিরোধী দল তো একটি কথা বলেছে যে আমরা একটি ওয়েস্টমিনস্টার স্টাইলে একটি ছায়া মন্ত্রিসভা করবো, যদিও এখনও তারা করেনি। আশা করতে তারা করবে এবং সরকার যদি কোনো খারাপ কাজ করে থাকে সেটি সমালোচনা করবে, ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করবে। দুইটা উদাহরণও কিন্তু দেখেছি। কারণ আমাদের প্রধানমন্ত্রীকে রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একটু পরিবর্তন এনেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিশেষ করে নির্বাচনে বিজয়ের পরে তিনি কিন্তু সকল বিরোধী দল নেতাদের বাড়িতে বাড়িতে গিয়েছিলেন। বিরাট সংস্কৃতি বাংলাদেশে এমন হয়েছিল গত 15.5 বছর রাজনীতিবিদদের পরস্পর দেখা দেখি মুখোমুখি হওয়ার সম্ভাবনা একদম নিঃসন্দেহে বড় এক্সাম্পল। হ্যাঁ, এটি তো একটি ভালো জেস্চার তিনি দেখিয়েছেন। সুতরাং এটি যাতে কন্টিনিউ করে, বিরোধী দল যাতে সম্মান করে। আমি বিরোধী দল মানে যা ইচ্ছে তাই বিরোধিতা করবে সেটির সুযোগ কিন্তু নাই। আসলে ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করবেন, খারাপ কাজ করলে ধরেই দেবেন যে আপনি এটি খারাপ কাজ করছেন। জি, আরেকটি আমরা দেখছিলাম IMF-এর সতর্ক বার্তা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে এই যে এখনকার যুদ্ধ যদি লিঙ্গার হয়, অর্থাৎ দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে জ্বালানি সংকটে বিশ্বজুড়ে এক ধরনের ভয়াবহ মন্দা নেমে আসতে পারে। বাংলাদেশও নিশ্চয়ই এর বাইরে নয়। আসলে এই যে সংকট বা IMF-এর সতর্ক বার্তা, সরকার আসলে বিষয়টাকে কতটা আমলে নিচ্ছে? সরকার তো খুব চেষ্টা করছে। আপনি
দেখুন, বিশেষ করে জ্বালানির কথা যদি বলে, তারা আগেই কিন্তু সতর্ক অবস্থা নিয়েছে। এবং এটি আমি অর্থনীতির ছাত্র না, বাট এটি তো মোটা দাগে আমি যদি যতটুকু বুঝি, সংকট হবে। দেশেই তো অলরেডি অনেক সংকট শুরু হয়েছে। এই যে তেল পাচ্ছে না, এই যে কর্মঘণ্টাগুলো কিন্তু আমরা হিসাব করি না, 10 ঘন্টা পাম্পে দাঁড়িয়ে তারা তেল পাচ্ছে না, 10 ঘন্টা কিন্তু নষ্ট হচ্ছে। তারপর ধরুন এখন যারা যারা রাইড শেয়ারিং করেন, তারা কিন্তু তাদের কিন্তু অনেকে জীবিকা কি বলে যে ডিসরাপ্টেড হবে, তারা কিন্তু ঠিকভাবে জীবিকা নির্বাহ করতে পারছেন না। শুধু তারাই নয়, তেলের কারণে তো পণ্যের দাম বেড়েছে, আপনি জানেন। সুতরাং বিশ্বব্যাপী তো মন্দা শুরু হবে। এবং এই কয়দিনের যুদ্ধ কিন্তু বেশি দিন হয় না, কত 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে, আজকে কয় তারিখ, আজকে 15 তারিখ। আগে তো আরো কয়েকদিন আগে বন্ধ হয়েছে। এই অল্প কদিনের যুদ্ধেই কিন্তু আমাদের এখানে নানা সংকট দেখা গেছে। মানুষ রাস্তাঘাটে গাড়ি বের করেনি, অনেক লোক দেখবেন তেল পাচ্ছে না ঘন্টার পর ঘন্টা, আমরা প্রায় রিপোর্ট দেখেছি। সুতরাং মন্দা তো হবেই। সুতরাং এই যুদ্ধে তো আমাদের কিছু করার নেই। তো আমরা আশা করতে চাই এই যুদ্ধ যারা করছেন তাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র তেলের দাম অনেক বেড়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক, তেলের দাম বাড়লে তাদের খুব রিয়াকশন হয়। কারণ আপনিও জানেন যে তারা, যেমন আমরা এখানে কোথাও যেতে চাইলে তেলের হিসাব করি, বাট ওখানে কিন্তু কেউ কিচ্ছু হিসাব করে না। তারা কিন্তু পুরো একটা দেশ তো সচল থাকে তেলের কারণে আসলে, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখবেন যে কত গাড়ি, হাজার হাজার, প্রত্যেকটা নাগরিকের গাড়ি আছে। তাদের যদি তেলের সংকট হয়, ইতিমধ্যে দাম কিন্তু একটু বেড়েছে, এবং এই যুদ্ধ যদি আর প্রলম্বিত হয়, এটি কিন্তু আরও বাড়বে, এবং সেটি কিন্তু রিয়াকশন হবে। অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ সমাবেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি প্রেসিডেন্ট আছেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। ইভেন ইসরায়েলও কিন্তু ব্যাপক বিক্ষোভ হচ্ছে যে যুদ্ধের বিরুদ্ধে। সুতরাং আমরা আশা করতে চাই যুদ্ধ বন্ধ হোক, এবং আশার কথা হচ্ছে, আবার বলা হয়েছে যে আবার আলোচনা হবে। ইতিপূর্বে একটু আলোচনা হয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেবেছিল যে আমরা ইরানকে যা বলবো তাই, এবং প্রত্যেকটি কথা কিন্তু ট্রাম্পের মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি প্রায় বলেছেন যে ইরান খুব আগ্রহী আলোচনা করে, আসলে কিন্তু তা না, বরং উনি খুব আগ্রহী আলোচনা করা, যুদ্ধটি যাতে মুখ রক্ষা করে বন্ধ করা যায়। সুতরাং তিন দেশেরই শুভবুদ্ধির উদয় হোক, এবং এই যুদ্ধটি বন্ধ হোক, আমরা প্রত্যাশা করি। আরেকটি বিষয় যে এই যে আমরা যখন তেলের কথা বলছি, জ্বালানি সংকটের কথা বলছি, আমরা দেখছি বাংলাদেশের বন্দরে কয়েকদিন পরপরই জ্বালানিবাহী বা তেলবাহী জাহাজ নোঙ্গরের খবর আসছে। কিন্তু আপনি যে কিছুক্ষণ আগে যে প্রসঙ্গটি তুলছিলেন যে পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা, আমরা একটা পত্রিকার একটা কার্টুন দেখছিলাম, চৈত্র সংক্রান্তিতে লাইনে দাঁড়িয়ে বৈশাখে এসে তিনি তেল পেয়েছেন। এটা প্যানিক বাইং এর কারণে হচ্ছে। আপনি তো ভালো জানেন যে পেট্রোল এবং অকটেন আমাদের দেশেই কিন্তু উৎপাদন হয়, এবং কিছু আমদানিও করে। আর ডিজেলটা আমদানি করতে হয় পুরোটাই। কিন্তু আপনি দেখবেন যে এক পাম্প থেকে তেল নিয়ে আবার, এবং অনেক কিন্তু ধরা পড়েছে। কারণ ধরা পড়েছে ধরেন 1-2% আমার ধারণা। বাকি তেল তো সবাই মজুত করেছে। আমি একটু স্মৃতিচারণ করি, আমার তখন অনেক কম বয়স, 74 যখন দুর্ভিক্ষ হয়েছিল, তখন যে একটা বিরাট পেটোয়া বাহিনী ছিল, রক্ষী বাহিনী, সরকারের রক্ষী বাহিনী, আর্মি, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সবাই মিলে মজুতদারি থেকে কিন্তু মানুষকে বিরত রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু মজুতদারি থেকে বিরত কিন্তু রাখতে পারেনি। এবারও অবস্থা হচ্ছে এরকম। এই যে 10,000 লিটার পাচ্ছে, 5,000 লিটার পাচ্ছে, বিভিন্ন জায়গায় পাচ্ছে, বাসা বাড়িতে। এটা নিশ্চয়ই আপনি দেখেছেন। এমনি সংকট তো আছেই কিছুটা, প্যানিক বাইংয়ের কারণে বাকি সংকট হচ্ছে। আমরা শুনছি যে এই যারা রাইড শেয়ারিং করেন, তারা এক পাম্প থেকে তেল নিয়ে বাসায় গিয়ে রেখে আবার এক পাম্পে গিয়ে আনেন, কারণ তারা ভাবছেন যে আগামী দিনে সংকট আরও বাড়তে পারে। আমার যদি তেল না থাকে, তাহলে তো আমি একদম বেকার হয়ে যাব। এই দুশ্চিন্তা থেকে অনেকে কিন্তু তেল রিজার্ভ করছে। এটা কি কোনোভাবে ম্যানেজ করা বা ব্যবস্থাপনা বা সঠিক ব্যবস্থাপনা আনা যেত? অনেক ক্ষেত্রে আমরা অ্যাপস ব্যবহারের কথা শুনছি, ফুয়েল অ্যাপস, কিংবা এই জ্বালানি নেওয়ার ক্ষেত্রে যদি একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করা যেত। সরকার কি আসলে সেই দিকটাই নজর কম দিচ্ছে? সরকার তো প্রত্যেকটা পাম্পে, আমি ভুলে গেছি এই টার্মটা, একজন করে নিয়োগ দিয়েছে, ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে। ট্যাগ অফিসার তিনি দেখবেন। এখন ট্যাগ অফিসার ম্যানেজ হয়ে কিন্তু যায় কিনা আমি জানি না। কারণ আর এই ছোট্ট দেশে এত মানুষ, এই মানুষকে ম্যানেজ করা খুব কঠিন। বাট সরকার কিছু পদক্ষেপ নিয়েছে,
বাট এগুলো যদি ঠিক আরও কঠোরভাবে মনিটর করা হয় তাহলে তো সংকটের সমাধান হতে পারে। কারণ এছাড়া তো আসলে কিছু করার নেই। সরকার ধরুন আইনশৃঙ্খলা রক্ষাকারী চেষ্টা চালাতে পারবে, বাট ওই যে কথাটা আগে বলেছি, বাংলাদেশের মানুষ তো এই তেল যে মজুত করেছে আমরা তো 1% উদ্ধার করতে পেরেছি, কিন্তু বাকিটা কিন্তু আর এরকম বহু ঘটনা ঘটেছে। অনেক লোক দেখবেন যে তেল মজুত করে রেখেছে, যে কারণে এই সাধারণ মানুষ। আর এই দেশের সংস্কৃতি হচ্ছে আমার পাশে বসে আপনি না খেয়ে মারা যাচ্ছেন কিন্তু আমি খুব পেট পুরে খাচ্ছি। এই সংস্কৃতি হলো আমাদের এই ভূখণ্ডে। এটির বাইরে যেতে না পারলে হবে না। জি, আমরা আবার একটু রাজনৈতিক প্রশ্নে আসতে চাই যে আমরা দেখছি যে সংসদের বাইরে রাজপথ উত্তপ্ত হচ্ছে, বিশেষ করে এই যে বিভিন্ন অধ্যাদেশ বাতিল হওয়াকে কেন্দ্র করে সংসদে আজকে অধ্যাদেশ তো বলেছে, আজকে তো সংসদে আলোচনা আছে, বা আবার সংসদে এবং সংসদের বাইরে গিয়ে আলোচনা, বা এই যে সংসদের বয়স কয়েকদিন না যেতেই এভাবে রাজপথে নেমে আসা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এইটা তো আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি, আমার মনে হয় এটি বিরত থাকা উচিত। সংসদে আলোচনা করুন, যা হবে হবে। হ্যাঁ, আপনাদের চোখে চোখে আঙ্গুল রেখে কথা বলুন, কোনো অসুবিধা তো নাই। হ্যাঁ, আমি তো একটু আগে উদাহরণ দিলাম যে পৃথিবীর অনেক সংসদে আমরা মাঝে মাঝে আমরা ছবি দেখি, কিন্তু পার্লামেন্ট সদস্যরা মারামারিও করে, ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল মেনে দিয়ে মারামারিও করে। কথা আমি বললাম আমাদের সাংসদরা মারামারি করুক, সেটা আমরা চাই না, বাট সংসদে সব কিছু। আর এবার তো ধরুন যারা নির্বাচিত হয়ে যাচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে, এবার তো শেখ হাসিনার মতো পার্লামেন্ট না যে কোনো ভোট নাই, কিছু নাই, রাতে জিতে আসলাম, এগুলো না তো। এরা তো প্রকৃত ভোটারদের ভোটে তারা নির্বাচিত হয়ে আসছে, তার কথা বলার সুযোগ তো আছে। সুতরাং পার্লামেন্টে বলুন, এত দ্রুত ইটস টু আর্লি। আপনি একদম 2 মাস না যেতেই রাজপথে নেমে গেলেন এবং বললেন যে বিজয়ী না হওয়া ছাড়া আমি ঘরে। বিজয়ী হওয়া কি? আমি কালকে যে আমাদের আমির সাহেব বলেছেন যে বিজয়ী না হয়ে আমরা ঘরে ফিরবো না। বিজয়ী হওয়ার কি আছে? এই সরকারকে পতন ঘটাবেন বা কি করবো আমি জানি না। এখানে বিজয় কি অর্থ তিনি বলেছেন? কারণ যে কি বলে যে কি অধ্যাদেশ বোধহয়, অধ্যাদেশ যেগুলো সংসদে উঠেনি বা বাতিল হয়েছে তারা দাবি, সেটি কিন্তু বিএনপি বলেছে যে আমরা এগুলো আলাপ আলোচনা করে নতুন করে পার্লামেন্টে তুলব। এই ব্যাপারে কি সরকার চাইলে বিরোধী দলকে আরেকটু আস্থায় নেওয়ার জন্য আরেকটু বোঝানো, কিংবা এই যে কথাগুলো বাইরে আলোচনা? আপনি নিশ্চয়ই জানেন যে 20 মিনিট কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জামাতের যিনি আমির সাহেব, তিনি কিন্তু কথা বলেছেন এই মাঝে একদিন, কয়েকদিন আগে। আপনি নিশ্চয়ই সংসদ অধিবেশন চলার সময় এই সংসদ, এটি কিন্তু পজিটিভ সাইন। হ্যাঁ, এটি কিন্তু পজিটিভ সাইন যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা তারা কথা বলেছেন, বৈঠক করেছেন। কিন্তু তারা একান্তে কথা বলার পর রাজপথে নামতে হচ্ছে কেন? রাজপথে এখন পলিটিক্যালি সারফেস লেভেল থেকে আপনি আমি অনেক কিছু দেখব না। অনেক দল হয়তো কর্মীদের চাঙ্গা রাখতে চায়, এরকম কিন্তু হতে পারে। এ ধরনের কিন্তু নানা পলিটিক্যাল কর্মসূচি থাকে। তো তারা তো বিধ্বংসী কিছু করছে না, তারা কি বলে যে আন্দোলন করছে। আমি একটু আগে যেটি বললাম যে এটি এত দ্রুত না হলে ভালো হতো, বাট যখন করছে এখনও তো শুভবুদ্ধি উদয় বা এই কর্মসূচি বাদ দিয়ে আবার পার্লামেন্টে ফিরে যাচ্ছে, ওয়ার্কআউট করছে। এটা পার্ট অফ ডেমোক্রেসি। তারা কি বলে যে প্রায় ওয়ার্কআউট করছে, আবার পার্লামেন্টে যাচ্ছে, এই চর্চার মধ্যেই থাকুক। আমরা যেটা রাস্তায় না নিয়ে যাই, আপনি যেটা বললেন এটা রাস্তায় নিয়ে গেলে কিন্তু জনজীবনে ভোগান্তি আবার বাড়বে। কারণ সামনে কিন্তু আরও এই সরকারের 5 বছর মেয়াদ আছে। তো আপনি যদি 2 মাসেই রাস্তায় নামেন তাহলে তো আগামী দিনগুলোতে আরও কঠিন অবস্থা হতে পারে। আমরা যে সংকটের হাতছানি দেখছি বা শুনছি, কিংবা এই জ্বালানি সংকটের দিকে যাচ্ছে, এই অবস্থায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবে কি কোনো পদক্ষেপ নিতে পারে? আমি অনেক জায়গায় এটা আলোচনা করছি। এটি কিন্তু এখন একটা রাষ্ট্রীয় সংকট, কি বলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। ইভেন আমাদের প্রতিবেশী দেশ, সেখানেও কিন্তু আমরা দেখি যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো তখন কিন্তু সর্বদলীয় বৈঠক হয়েছিল। বাংলাদেশ তো এই সংস্কৃতি আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। কিন্তু এখন আমি বলতে চাই, এখন যে পার্লামেন্টে 9টি দল আছে, শুধু পার্লামেন্টের দলগুলো নিয়ে বাইরে যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে সব দলগুলোকে নিয়ে একটি করা যেতে পারে। আমি মনে করি যে একটি বৈঠক করা যেতে পারে। তাহলে তাদের সাজেশন চাই যে কি, কারণ তাহলে পুরো দেশের মানুষ কিন্তু ইনভলভ হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন আহ্বান জানিয়েছে যে বিদ্যুৎ কম খরচ করা, এই সংকট মোকাবেলার জন্য আপনার মনে আছে, এবং সরকারি কর্মকর্তাদের অনেক সুবিধা তিনি কিন্তু কমিয়ে দিয়েছেন। এই যে প্রশিক্ষণের নামে দেশের বাইরে যাওয়া,
তারপর তেল খরচ নানা কিছু কমিয়ে দিয়ে এসির ব্যবহার কমানো, তারপরে কি যেন কেনাকাটা কিছু এম্বার্গো দিয়েছেন যে এই জিনিস এখন কেনা যাবে না, অপ্রয়োজনীয় গাড়ি কেনা যাবে না, কিংবা সরকারি কেনাকাটার ক্ষেত্রে এই তিনি আপনি একটু ভালো প্রসঙ্গে তুলেছেন। এটি যদি তিনি একটি সর্বদলীয় বৈঠক করেন তাহলে আমার মনে হয় ভালো হবে, কারণ এই মূল্যস্ফীতি হলে এর প্রভাব কিন্তু জনজীবনের সব জায়গায় পড়বে। মানুষ যাতে একটু সংযমী হয় এই সময়ে সেই চেষ্টা করা উচিত, এবং সেটি যদি রাজনৈতিক দলগুলো সবাই ইনভলভ থাকে তাহলে কিন্তু সেটি আবার ইজি হয়ে যাবে। যেমন প্রধানমন্ত্রী যখন বলবেন বিএনপি নেতাকর্মীরা সেটি কিন্তু সব শুনবেন, জামাতের আমির সাহেব যখন বলবেন তখন কিন্তু জামাত ইসলামীর নেতাকর্মী যারা সবাই শুনবেন। অন্য দলগুলোর ক্ষেত্রে কিন্তু একই কথা। সুতরাং একটি সর্বদলীয় বৈঠক হলে বা সংকট কীভাবে সমাধান করা যায়, কীভাবে সংকট উত্তরণ করা যায় সেই চেষ্টা করা যাবে। আমরা গতকাল দেখেছি উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন হয়েছে, যেখানে একটা স্লোগান ছিল নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। আসলে এই উৎসবমুখর পরিবেশ কেমন গেল, এটা আসলে গণতান্ত্রিক পুনরুত্থানে কতটা ভূমিকা রাখবে, ছোট করে যদি। কালকে তো আপনি যেটা বললেন যে এটি এবার কিন্তু খুব আমি বুঝলাম না কেন প্রচুর গরম ছিল, তারপর কিন্তু প্রচুর মানুষ বৈশাখের কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এটি খুব পজিটিভ দিক, কারণ এমন একটা সংস্কৃতি গড়ে উঠছে আমাদের এখানে। যেমন গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল এই যে মাজার পোড়া, মানুষ পুড়িয়ে হত্যা করা, এই যে সংস্কৃতি, পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া, আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি কিন্তু এই ধরনের নানা উৎসব এসবের মধ্য দিয়ে। কারণ এগুলো যখন থাকবে তখন কিন্তু ওই যে মৌলবাদী চিন্তা ভাবনা, আমি যা ভাবি সেটাই চূড়ান্ত, অন্যরা যা ভাবে সেটাই কিছু না, এই সংস্কৃতি কিন্তু থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। এবং আপনি আরেকটি, আমি যদি একটু সময় পাই শেষ করতে হবে, আপনি দেখুন যে এখন কিন্তু বাচ্চারা যে নেশা করে, এটি কারণ হচ্ছে স্কুলে খেলার মাঠ নাই, আপনার কোনো কিছু করার সুযোগ নেই। সুতরাং আমি মোবাইল দেখে আর নেশা করি। আগে স্কুলে খেলার মাঠ ছিল, বিভিন্ন মেলা হতো, উৎসব হতো, জারি গান হতো, যাত্রা গান হতো, এসবের মধ্যে কিন্তু আমরা ব্যস্ত ছিলাম, তাদেরকে বেশি এনগেজ করতে। কিন্তু এখন কিন্তু আর সেই সংস্কৃতি নেই বাচ্চাদের। অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস খান আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।